দুরাগত কণ্ঠ যান্ত্রিকভাবে বলে উঠল, একটা ক্লিক করে শব্দ হলো কোথাও। সন্দেহজনক কিছু নয়, কিন্তু হঠাৎ প্রদীপের ষষ্ঠ ইন্দ্রিয়ই যেন কিছু জানান দিল। সে বিদ্যুৎ গতিতে মাটিতে উপুর হয়ে শুয়ে পড়ল, আর সঙ্গে সঙ্গেই বজ্রপাতের মতো একটা বন্দুকের শব্দ হলো। বাংলা সাহিত্যের অসাধারণ সব রহস্য, রোমাঞ্চ, হাসি, অদ্ভুতরে অনুবাদ, গোয়েন্দা গল্প ও উপন্যাস নিয়ে আয়োজন আমাদের এই বাংলা অডিও বুক স্টুডিও চ্যানেলে। আজ আমরা পাঠ করতে চলেছি পত্রভারতী থেকে প্রকাশিত শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের ভৌতিক গল্প সমগ্র থেকে ছোট গল্প টেলিফোনে। তাহলে স্বাগতম আমাদের এই গল্পের আড্ডায়। টেলিফোনটা তুললেই একটা গম্ভীর গলা শোনা যাচ্ছে। 6491 6491 6491। সেই সকাল থেকে ডায়াল টোন নেই। টেলিফোনের হরেক গন্ডগোল থাকে বটে, কিন্তু এই অভিজ্ঞতাটা নতুন। গলাটা খুবই যান্ত্রিক এবং গম্ভীর, খুব উদাসীনও। কিন্তু কথা হলো, একটা অদ্ভুত কণ্ঠস্বর কেবল বারবার 4টে সংখ্যা উচ্চারণ করে যাচ্ছে কেন? এর কারণটা কি? ঘড়ির সময় জানার জন্য বিশেষ নম্বর ডায়াল করলে একটা যান্ত্রিক কণ্ঠে সময়ের ঘোষণা শোনা যায় বটে, কিন্তু এ তো তা নয়। মিনিটে মিনিটে সময়ের ঘোষণা বদলে যায়, কিন্তু এই ঘোষণা বদলাচ্ছে না। অফিসে এসে সে তার স্টেনোগ্রাফারকে ডেকে টেলিফোনের ত্রুটিটা এক্সচেঞ্জে জানাতে বলেছিল। তারপর কাজকর্ম নিয়ে ব্যস্ত হয়ে পড়ল। সে একটা মাল্টি ন্যাশনাল কোম্পানির বড় অফিসার। বহু বছর দিল্লিতে ছিল, সম্প্রতি কলকাতায় বদলি হয়ে এসেছে। কোম্পানি তাকে গাড়ি, বাড়ি ও টেলিফোন দিয়েছে। তার আগে এই পদে ছিলেন কুরুপ্পু নামে দক্ষিণ ভারতের একজন লোক। তিনি রিটায়ার করে দেশে ফিরে গিয়ে ফুলের চাষ করছেন বলে শুনেছে প্রদীপ। খুবই দক্ষ ও অভিজ্ঞ মানুষ ছিলেন তিনি। রিটায়ার করার বয়সও হলেও কোম্পানি তাকে ছাড়তে চায়নি, বরং আরও বড় পোস্ট দিয়ে ধরে রাখতে চেয়েছিল। কুরুপ্পু কিছুতেই রাজি হননি। দুপুরের লাঞ্চের আগে সে একটি পার্টিকে একটা বকেয়া বিলের জন্য তাগাদা করতে টেলিফোন তুলে ডায়ালের প্রথম নম্বরটার বোতাম টিপতেই আচমকা সেই উদাসীন, গম্ভীর ও যান্ত্রিক কণ্ঠস্বর শুনতে পেল। 6491। তারপরে অবশ্য কণ্ঠস্বর থেমে গেল। প্রদীপ খুবই অবাক হয়েছিল। সামলে নিয়ে বাকি নম্বর ডায়াল করতে রিং বাজল এবং ওপাশে একজন ফোনও ধরল। প্রয়োজনীয় কথা সেরে নিয়ে প্রদীপ খুব চিন্তিতভাবে অফিসের ইলেকট্রনিক টেলিফোনটার দিকে চেয়ে রইল। এই ফোনেও ওই কণ্ঠস্বর এলো কি করে? এসব হচ্ছে কি? কলকাতার বাড়িতে প্রদীপের আত্মীয় স্বজন কেউ নেই। তার মা, বাবা, বোন, ভাই সব দিল্লিতে। সে বিয়ে করেনি, একা থাকে। একজন রান্নার ঠিকে লোক রেঁধে দিয়ে যায়, আর ঘরদোর সাফ করা, বাসন মাজা ও কাপড় কাচার জন্য ঠিকে একজন কাজের মেয়ে আছে। তারা কেউ বাড়িতে থাকে না। আলিপুরের নির্জন অভিজাত পাড়ায় 3তলা মস্ত ফ্ল্যাটে প্রদীপ সম্পূর্ণ একা। তবু প্রদীপ হঠাৎ ফ্ল্যাটের নম্বর ডায়াল করল এবং শুনতে পেল ওপাশে রিং হচ্ছে। মাত্র 3বার রিং বাজতেই কে যেন ফোনটা উঠালো, কিন্তু কথা বলল না। প্রদীপ বলল, হ্যালো হ্যালো। কেউ জবাব দিল না। কিছুক্ষণ পর ফোনটা কেউ আস্তে নামিয়ে রাখল। এই দুপুরবেলাতেও প্রদীপের শরীর হিম হয়ে এলো। এসব হচ্ছেটা কি? যদি রং নাম্বারই হয়ে থাকে, তাহলেও তো ওপাশ থেকে কেউ না কেউ সাড়া দেবে। বিকালে একটা পার্টি ছিল। ফ্ল্যাটে ফিরতে একটু রাতই হয়ে গেল তার, আর ফেরার সময় মাথায় দুশ্চিন্তাটা দেখা দিল।
সে অলৌকিকে বিশ্বাসী নয়, কিন্তু কোনো ব্যাখ্যাও তো পাওয়া যাচ্ছে না। দরজা খুলে ফ্ল্যাটে ঢোকার পর একটু গা ছমছম করছিল, তবে আলো জেলে ঝলমলে আধুনিক ফ্ল্যাটটার দিকে চেয়ে তার ভয় ভয় ভাবটা কেটে গেল। তবে ফোনটার ধারে কাছে সে আর গেল না। প্রদীপের গভীর ঘুম ভাঙল রাত 2টো নাগাদ। হল ঘরে ফোন বাজছে। ঘুম চোখে সে তড়াক করে লাফিয়ে ওঠে। দিল্লিতে মা বাবার শরীর আবার খারাপ হলো না তো? ফোন ধরতেই শিউরে উঠল সে। সেই যান্ত্রিক উদাসীন গম্ভীর গলা বলতে লাগলো, 6491 6491। ফোনটা রেখে দিল সে। বাকি রাতটা আর ঘুম হলো না। বিছানায় এপাশ ওপাশ করে কাটিয়ে দিল। কলকাতার টেলিফোন ব্যবস্থা যে খুব খারাপ তা প্রদীপ জানত। তবু সকালে ব্রেকফাস্টের সময় টেলিফোন বেজে উঠতেই প্রদীপ যখন কম্পিত বক্ষে গিয়ে টেলিফোন ধরল, তখন একটি অমায়িক কণ্ঠস্বর বলল, স্যার, আপনার টেলিফোন খারাপ বলে কমপ্লেন করেছিলেন কাল, কিন্তু আমরা টেস্ট করে দেখেছি আপনার লাইনে তো কোনো গন্ডগোল নেই, লাইন তো চালু আছে। হ্যাঁ, কিন্তু আমি টেলিফোনে একটা অদ্ভুত গলা শুনতে পাচ্ছি। হয়তো ক্রস কানেকশন হয়ে গিয়েছিল। আমাদের যন্ত্রপাতি সব পুরনো, তাই মাঝে মাঝে ওরকম হয়। আপনি ডায়াল করে দেখুন, এখন লাইন ঠিক আছে। তা বাস্তবিকই লোকটা কানেকশন কেটে দেওয়ার পর ডায়াল টোন চলে এলো এবং অফিসের নাম্বার ডায়াল করতেই লাইনও পেয়ে গেল প্রদীপ। ফোন স্বাভাবিক হলো বটে, কিন্তু প্রদীপের মাথা থেকে 6491 গেল না। কাজকর্মের ব্যস্ততার ফাঁকে ফাঁকে নাম্বারটা মনে পড়তে লাগলো। এক আধবার প্যাডে নাম্বারটা লিখেও ফেলল। বিকেলের দিকে কয়েকটা চিঠি সই করতে গিয়ে হঠাৎ চিঠির ওপরে টাইপ করা তারিখটা দেখে সে একটু সচকিত হলো। 2491, অর্থাৎ 91 সালের 2রা এপ্রিল। 6491 মানে কি এপ্রিলের 6 তারিখ? কথাটা টিকটিক করতে লাগলো মাথার মধ্যে। অফিস থেকে বেরিয়ে সে গেল একটা ক্লাবে টেনিস খেলতে। তারপর একটা হোটেলে রাতের খাবার খেয়ে ফ্ল্যাটে ফিরে এলো। টেনিস খেলার ফলে ক্লান্ত শরীরে খুব ঘুম পাচ্ছিল। শোয়ার আগে সে সব হয়ে টেলিফোনটার দিকে চেয়ে রইল। দিল্লিতে ফোন করে মা বাবার একটা খবর নেওয়া দরকার। ফোনটা করা উচিত হবে কি? যদি আবার না, ফোন তুলে ডায়াল টোনই পাওয়া গেল। দিল্লি লাইনও পাওয়া গেল একবারেই। মা বাবা ভাই ও বোনের সঙ্গে বেশ কিছুক্ষণ কথা বলে মনটা হালকা লাগলো। আজ শুয়েই ঘুমিয়ে পড়ল। 3-4 দিনই আর কোনো অস্বাভাবিক ঘটনা ঘটল না। টেলিফোন স্বাভাবিক। দুশ্চিন্তা আর উদ্বেগটাও আস্তে আস্তে সরে যেতে লাগলো মন থেকে। কিন্তু রবিবার সকালে গল্ফ খেলতে যাওয়ার জন্য তৈরি হচ্ছিল প্রদীপ। হঠাৎ টেলিফোনটা বেজে উঠল। প্রদীপ অন্যমনস্কভাবে টেলিফোনটা তুলতেই সেই অবিস্মরণীয় যান্ত্রিক কণ্ঠস্বর শোনা গেল, This is the day. This is the day. This is the day. সকালের আলোর মধ্যেও ভয়ে হঠাৎ হিম হয়ে গেল প্রদীপ। চিৎকার করে বলল, What is the meaning of it? অবিচলিত কণ্ঠস্বর একইভাবে বলে যেতে লাগলো, This is the day. This is the day. প্রদীপ চিৎকার করে ধমকালো। 2-একটা নির্দোষ গালাগালেও দিল। কাকুতি মিনতি করল, কিন্তু কণ্ঠস্বরের অধিকারী ওই একটা বাক্যই উচ্চারণ করে গেল। এপ্রিলের কলকাতা এমনিতেই গরম। ফোনে চেঁচামেচির পর আরও ঘেমে উঠল সে। ফোনটা রেখে দিয়ে কিছুক্ষণ ঝিম মেরে বসে রইল। এর মানে কি? হঠাৎ খেয়াল হলো আজ এপ্রিলের 6 তারিখ, 6491। আজকের দিনটা সম্পর্কে কেউ তাকে কিছু বলতে চাইছে কি? কি বিশেষত এই দিনটার? আজ তো চমৎকার দিন। আজ সারাদিন তার দারুণ প্রোগ্রাম। তাদের অফিসের সবচেয়ে বড় ক্লায়েন্ট মান্টু সিং সরকারিয়ার আমন্ত্রণে
তারা যাচ্ছে কলকাতার বাইরে দিল্লি হাইওয়ের কাছে সরকারিয়ার বিশাল বাগান বাড়িতে। সকালে সেখানে গল্ফ আর টেনিসের আয়োজন, দুপুরে বিশাল লাঞ্চ, সন্ধেবেলায় হাই টি, তারপরও গান বাজনা হবে। একেবারে ডিনার সেরে ফেরার কথা। এমন চমৎকার মজায় ভরা দিনটা নিয়ে চিন্তা করার কি আছে? ফুরফুরে হাওয়ায় হাওড়া ব্রিজ পেরিয়ে দিল্লি রোড হয়ে সরখেরিয়ার বাগান বাড়িতে পৌঁছানোর সময় দুশ্চিন্তা কখন উবে গেল। অনেক অতিথি জড়ো হয়েছে, হাসি হট্টগোল চলছে। গল্ফ কিট নিয়ে বেরিয়ে পড়ল প্রদীপ এক কাপ কফি খেয়ে নিয়েই। সরখেরিয়ার খামারের পাশেই গল্ফের বিশাল মাঠ, মাঝে মধ্যে ঝোপ জঙ্গল জলা। অনেক গল্ফ খেলোয়াড় জড়ো হয়েছেন। খেলতে খেলতে সব দুশ্চিন্তা সরে গেল মাথা থেকে। বলটা একটা ঝোপ জঙ্গলের মধ্যে গিয়ে পড়েছিল। প্রদীপ বল খুঁজতে সেখানেই ঢুকল। জায়গাটা যেন অন্ধকার এবং দুর্গম, কিন্তু জঙ্গলটাকে এমন জায়গায় যে গর্ত পর্যন্ত যেতে হলে সেই জঙ্গলটি পেরোতেই হবে। সেই জঙ্গলে নিচু হয়ে বলটা খোঁজবার সময় আচমকাই একটা দুরাগত কণ্ঠ যান্ত্রিকভাবে বলে উঠল, দিস ইজ দ্য ডে। একটা ক্লিক করে শব্দ হলো কোথাও। সন্দেহজনক কিছু নয়, কিন্তু হঠাৎ প্রদীপের ষষ্ঠ ইন্দ্রিয়ই যেন কিছু জানান দিল। সে বিদ্যুৎ গতিতে মাটিতে উপুর হয়ে শুয়ে পড়ল, আর সঙ্গে সঙ্গেই বজ্রপাতের মতো একটা বন্দুকের শব্দ হলো। গাছের গোটা কয়েক ডাল প্রচণ্ড শক্তিশালী বুলেটের ঘায়ে ভেঙে পড়ল। তারপরে একজোড়া পায়ের দ্রুত পালানোর শব্দ। প্রদীপ যখন উঠে বসল তখন খানিকটা হতভম্ব হয়ে চারিদিকে দেখল সে। কেউ তাকে মারার চেষ্টা করেছিল, কিন্তু খুবই সামান্যর জন্য সে বেঁচে গেছে। উঠে গায়ের ধুলো টুলো ঝেড়ে চারিদিকটা দেখল সে। কে তাকে মারতে চায়? কেনই বা? বন্দুকের শব্দ শুনে কেউ ছুটে আসেনি, তার কারণ আশপাশে অনেকেই শিকারে বেরিয়েছে। বন্দুকের শব্দ হচ্ছেও আশপাশে। সারাদিনটা তার খুব অন্যমনস্ক হয়ে কেটে গেল প্রদীপের। ঘটনাটার কথা সে কারো কাছেও প্রকাশও করল না। রাতে বাড়ি ফিরে সে টেলিফোনটার দিকে চেয়ে রইল কিছুক্ষণ। টেলিফোনে এই দিনটার পূর্বাভাস দেওয়া হচ্ছিল তাকে, কিন্তু কেন? কে দিচ্ছিল? রাত 10:30 নাগাদ টেলিফোন বেজে উঠল। সভয়ে টেলিফোনটা ধরল প্রদীপ। হ্যালো। ওপাশ থেকে একটি ভরাট গলা তার নম্বরটা উচ্চারণ করে ইংরেজিতে জিজ্ঞেস করলো, এই নম্বর তো? হ্যাঁ, আপনি কে? হ্যাঁ, আমি গুরুপ্পু। আপনি কে? আমি প্রদীপ রায়। ও হ্যাঁ, আমি আপনার নাম জানি। দিল্লিতে ছিলেন। শুনুন, জরুরি একটা কথা আছে। সরকারিয়ার 1,26,00,000 টাকার একটা বিল আছে। আপনি কি সেটা পাশ করিয়ে দিয়েছেন? না, বিলটা একটু ইরেগুলার। ক্ল্যারিফাই করার জন্য ডিপার্টমেন্টকে বলেছি। খুব ভালো। ওই বিলটা একদম জালি, কিন্তু বিলটা আটকালে আপনার বিপদ হতে পারে। সরকারিয়া বিপজ্জনক লোক। বোধহয় আপনি ঠিকই বলেছেন। আজকেও আমাকে খুন করার চেষ্টা করছিল। হ্যাঁ, এরকম ঘটনা আরো ঘটতে পারে, কিন্তু ভয় পাবেন না। টেলিফোনটার দিকে মনোযোগী থাকবেন। এবার প্রদীপ চমকে উঠে বলে, হ্যাঁ, আর টেলিফোনেও একটা অদ্ভুত কাণ্ড হচ্ছে। গুরুপ্পু স্নিগ্ধ গলায় বললেন, জানি মিস্টার রায়, ভূত মাত্রই কিন্তু খারাপ নয়। অন্তত ওই ফ্ল্যাটটাই যে থাকে সে খুবই বন্ধুভূত। তাকে অবহেলা বা উপেক্ষা করবেন না, ভয়ও পাবেন না। হ্যাঁ, তাহলেই নিরাপদে থাকবেন। বিপদের আগেই সে সাবধান করে দেবে। আমাকেও দিত। তার পরামর্শেই আমি রিটায়ার করে ফুলের চাষে মন দিয়েছি। আচ্ছা, গুড নাইট। প্রদীপ হাতের স্তব্ধ টেলিফোনটার দিকে হাঁ করে চেয়ে রইল। ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। আগামী শনিবার আমাদের দেখা হবে আর একটি নতুন গল্প নিয়ে।